This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বলে না, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের কাজ সময় করতে হয়, সেটাই দেখছি। দেখুন, যুদ্ধ নিয়ে কথা বলার যে সঠিক সময়, আজকে মনে হচ্ছে সেটাই সঠিক সময়। গত কয়েকদিন ধরে বলছি আপনাদের সাথে এই যুদ্ধ একটা ভাব আছে, কিন্তু সত্যিকারের যুদ্ধ ব্যাপারটা আজকে কীরকম যেন একদম পারফেক্ট লাগছে। 1, 2, 3 করে আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে সত্যি আজকে হচ্ছে ওই যুদ্ধপক্ষ। ওই বলে না, পাঁজিতে যেরকম থাকে সেরকম আর কি, বুঝতে সুবিধা হবে। দেখুন, 3টে যুদ্ধ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আজকে। প্রথম যুদ্ধ সেটা দেশের বাইরে যুদ্ধ, এবং এই বাইরের যুদ্ধটা যে পাকিস্তানের বিরুদ্ধে, এটা আন্দাজ করার জন্য কোনো পুরস্কার নেই, এটা আপনারা জানেন। কারণ পহেলগাঁও হামলার পর যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছিল, তারপর তো শুধু হিন্দুরা নয়, সারা দেশের সমস্ত মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে চাইছে ভারত পাকিস্তানকে মুখের মতো জবাব দিক। যুদ্ধ, সবার মুখেই একটাই তো কথা। সাধারণ মানুষ তো বটেই, দেশের বিরোধী দলগুলো এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে, একেবারে নিঃশর্ত সমর্থন দিয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেবন্ত রেড্ডি, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন এবার থেকে আর কোনো ছাড়াছাড়ি নেই। এবার সার্জিক্যাল স্ট্রাইক না, এয়ার স্ট্রাইক করেও হবে না, একদম পুরোদমে যুদ্ধ করেই পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। কোন জায়গায় চলে গেছে স্পিরিটটা বুঝতে পারছেন? আবার মনে করিয়ে দিই, রেবন্ত রেড্ডি তিনি কিন্তু কংগ্রেসের লোক, জাতীয় রাজনীতিতে যারা বিজেপির তীব্র প্রতিপক্ষ। এটাই এই মুহূর্তে গোটা দেশের সুর। এবার আসি দ্বিতীয় যুদ্ধের কথায়। এই যুদ্ধটা দেশের ভেতরের যুদ্ধ, ঘরের যুদ্ধ, এবং এই যুদ্ধটাও আমাদের ওই পাকিস্তানের কারণেই লড়তে হচ্ছে। পাকিস্তান এদেশে যে বিষ ঢেলেছে, সেই বিষটা উপড়ে ফেলতে, সে বিষটা নির্মূল করতে এই যুদ্ধটায় লড়তে হচ্ছে। কিসের বিষ আপনারা জানেন? সাম্প্রদায়িকতার বিষ। ওই বৈশারণে জঙ্গি পাঠিয়ে কারা কারা হিন্দু সেটা জেনে যখন মানুষ মারা হয়েছে, তখনই মনে হয়েছিল এটা নির্দিষ্ট করে দিতে চেয়েছে ওই জঙ্গিরা। অতীতেও তারা হয়তো পর্যটকদের টার্গেট করেছে, সাধারণ মানুষকে টার্গেট করেছে, কিন্তু এইভাবে মানুষের মনে একদম গেঁথে দেওয়ার চেষ্টা করেনি, হিন্দুদেরই মারতে চেষ্টা করছে। এর কারণ কি? জঙ্গিদের চোখে তো নাশকতার সময় সামনে যারাই থাকবে তারাই টার্গেট। বাছাই করা টার্গেটের ওপর গুলি চললো কেন? কারণ একটাই, তাদের এই যে বর্বরোচিত কাজ, এটা যাতে গোটা দেশের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেয়। দেশের ভেতর হিন্দু মুসলিমের মধ্যে হানাহানি লাগুক, অশান্তি হোক, ভারত জ্বলুক, এটাই পাকিস্তান চেয়েছিল। এবং এই উদ্দেশ্যটা নিয়ে জাস্ট কোনো সন্দেহ নেই। কারণ যে 4 জঙ্গি বৈশারণে ভারতীয়দের খুন করলো, সেই 4 জঙ্গির মধ্যে 3 জনই কিন্তু পাকিস্তানি। আর ওই 3 জনের মধ্যে যে জঙ্গি প্রধান মাথা, সেই মুসা যে পাকিস্তান সেনার স্পেশাল গ্রুপের কর্মী ছিল, সেনানী সৈনিক ছিল, সেই তথ্য তো আমাদের গোয়েন্দারা সামনে এনে ফেলেছেন। এবং তারপর এটা তো পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানি সরাসরি এদেশের সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। হিন্দু মুসলিম লড়িয়ে দিয়ে ভারতের সম্প্রীতি নষ্টের এই চেষ্টাটা কয়েক মাস আগেও হয়েছে, কিন্তু সীমান্তের অন্য পার থেকে। আপনাদের মনে আছে, অন্যদিকে বাংলাদেশে, সেখানে মৌলবাদীরা নিজেদের দেশে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করার পাশাপাশি লাগাতার উস্কানি দিয়ে গেছিল যাতে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ওই হিন্দু মুসলিম সম্পর্কের গোড়ায় বিষ ঢালা যায়, আগুন জ্বালিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের এখানে শুভবুদ্ধি এতটাই শক্তিশালী ছিল, সেই সময় তারা কার্যকরী হয়নি।
তাদের সেই পরিকল্পনা সেই সময় মাঠে মারা গেছিল, কিন্তু পুরোপুরি যে ব্যর্থ হয়নি সেটাও তো কদিন আগে আমরা টের পেয়েছি। ওই যে মুর্শিদাবাদে ওয়াক অফ সংশোধনী বিল বিরোধী আন্দোলন থেকে যেভাবে হিংসা হলো, যেভাবে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হলো, যেভাবে 2টি প্রাণ গেল, তার পেছনেই বাংলাদেশের মৌলবাদীদের ভূমিকা যে নেই সেটাও তো জোর দিয়ে কেউ বলতে পারছেন না। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন এর পেছনে এই অনুপ্রবেশকারীদের হাত রয়েছে, বহির্দেশের হাত রয়েছে। দেখুন, বাংলাদেশে মুক্তমনারা থাকলেও মৌলবাদীদের কাছে যে আপাতত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে এটা তো বোঝা গেছিল যখন ওই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে একের পর এক মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিনের পর দিন জেলে আটকে রাখা হয়েছিল। চিন্ময়ের বিরুদ্ধে মোট 5টা মামলা হয়েছে, তার মধ্যে 2টো মামলায় আর চিন্ময় কৃষ্ণকে জামিন দিয়েছে ঢাকা হাইকোর্ট এতদিন পর। ভাবছেন তো, এতদিন যার জামিন হচ্ছিল না, আইনজীবীদের শুদ্ধ হুমকি দেওয়া হচ্ছিল যে ওর হয়ে যদি দাঁড়াও জানে মেরে দেওয়া হবে, সেই চিন্ময় কৃষ্ণ কি করে জামিন পেতে শুরু করলেন? যেখানে সবাই প্রথম থেকে মনে করছিলেন তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ থাকতেই পারে না যার ভিত্তিতে তাকে এতদিন ধরে জেলে আটকে রাখা হচ্ছে। সে অভিযোগগুলো আজকে হঠাৎ ফিকে হতে শুরু করলো। কারণ জানেন, কারণ ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া মনোভাব দেখাতে শুরু করেছে তাতে বাংলাদেশও সম্ভবত ভয়ে কাঁপতে শুরু করেছে। গোটা ব্যাপারটা কিন্তু ক্রমশ সেই দিকেই যাচ্ছে। তার কারণ কি? কারণ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাকিস্তান বা বাংলাদেশ যেদিক থেকেই আমাদের ঘরে এই সাম্প্রদায়িক যুদ্ধ সংঘাত লাগানোর চেষ্টা হোক, সেই যুদ্ধের বিষয়ে আমাদের দেশ সতর্ক থাকবে। সেটাকে ব্যর্থ করাটা আমাদের আরেকটা যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ। এবার আসি তৃতীয় যুদ্ধের কথায়। এটা একদমই আমাদের রাজ্যের বিষয়। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত আমাদের রাজ্যেও তো একটা যুদ্ধ হয়ে গেছে, জীবন বাঁচানোর যুদ্ধ। ওই বড় বাজারের হোটেলে যেভাবে আগুন লেগেছিল, সেই আগুনের গ্রাস থেকে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসা, বাঁচানোর জন্য যুদ্ধ। দেখুন, আরেকটা যুদ্ধ হয়তো হয়ে গেছে যেটা আমরা লড়ার সুযোগ পাইনি, সেখানেও হয়তো আমাদের গাফিলতি থেকে গেছিল। ওই মা উড়ালপুলে এক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে ওখানেই মারা যান। 40 মিনিট পড়েছিলেন, বাঁচার চেষ্টা করেছিলেন। জীবনের যুদ্ধ এই 2টো জায়গাতে হয়েছে। তাহলে এবার এই 3 ধরনের যুদ্ধের রেজাল্ট কি? প্রথম যুদ্ধের ফলাফল কি হবে না হবে সেটা তো পরের কথা, কিন্তু এটা তো পরিষ্কার, যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান ভয়ে কাঁপছে। এটা আমরা বুঝে গেছি। সেটার কতটা মানে এই যে ভারত কি করবে এই ভয়ে বাংলাদেশ কতটা কাঁপছে সেটারও একটু টের পেয়ে গেছি আমরা। এবার আসি দ্বিতীয় যুদ্ধের কথায়, যে যুদ্ধে আমাদের জিততেই হবে, যে যুদ্ধে আমরা জিতব। সাম্প্রদায়িক অশান্তি তৈরির যাবতীয় চেষ্টা ব্যর্থ করে আমরা যে জিতব তাতে কোনো সন্দেহ নেই, কারণ এই মুহূর্তে ভারতবাসী এক হয়ে গেছে। এই 2টো যুদ্ধেই জয়, তাই সময়ের অপেক্ষা। কিন্তু তৃতীয় যুদ্ধটা, সেখানে আমরা হেরে গেছি। জীবনের যুদ্ধে আমাদের হারতে হয়েছে, আমাদের ঘরে, নিজেদের রাজ্যে হারতে হয়েছে। কেন হারতে হলো? কিভাবে হারতে হলো? কিসের জন্য হারতে হলো? সেই কথাতেই আসবো, কারণ এই 3টে যুদ্ধ নিয়েই আজ অনেক কিছু বলার আছে। জানেন তো, যে কথাগুলো আজকে অন্তত এই যুদ্ধের আবহে না বললেই না। সব ঝুট নাকি আধা ঝুট নাকি সব সচ? ক্ষুদিত পাষাণের মেহের আলীর সেই বিখ্যাত সংলাপ, তফাত যাও সব ঝুট হ্যায়, এটাই তো এখন পাকিস্তানের আকাশে বাতাসে ঘুরছে। তফাত যাও সব ঝুট হ্যায়। শুধু সংলাপটার ভেতর থেকে একটু কাঁপা আওয়াজ আসছে, গলাটা কেঁপে যাচ্ছে। তো তাই জন্য পাকিস্তান বলছে পেহেলগাঁও হামলায় তারা যে জড়িত, মানে যে ভারত অভিযোগগুলো করছে, যেগুলো সবাই বিশ্বাস করছে, সবাই জানে, গোটা বিশ্ব জানে, সব নাকি মিথ্যে। ওই বৈশারণে হামলা চালানো জঙ্গিদের ছবি প্রকাশ হয়ে গেছে। 4 জনের মধ্যে 3 জন পাকিস্তানি, সেটা প্রমাণ হয়ে গেছে। 1 জন পাক সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডো, সেটা প্রকাশিত হয়ে গেছে, গোটা বিশ্ব জেনে গেছে।
সব কিছু ভারত সামনে এনে দিচ্ছে, তারপরেও পাকিস্তান প্রাণপণে ওই মেহের আলীর মতো চিৎকার করছে ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, ভারত যা বলছে সব নাকি মিথ্যে, ওদের কথা কেউ বিশ্বাস করো না। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস কাল ফোন করেছিলেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। একই সঙ্গে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও কথা বলেছেন। এবার দুজনকেই একই কথা বলেছেন, আমরা বুঝতে পেরেছি, কারণ রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে আমাদের বিশেষ শ্রদ্ধা ভক্তি নেই, এটা খুব পরিষ্কার করে দেওয়া দরকার। কারণ এরা চরম একচোখো, এরা বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সরকারের প্রশংসা করে, সেখানে এই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার দেখতে পায় না। এরা পাকিস্তানকে পিঠে হাত রেখে বলে সব ঠিক আছে, যা করছো ভালো করছো। আর যখন ফাঁপড়ে পড়ে যায়, যখন চোখের সামনে এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটে যায়, যেখানে এরকমভাবে ধর্ম পরিচয় জেনে জেনে এরকম নিরাপরাধ এই পর্যটকদের হত্যা করা হয়, যখন গোটা বিশ্ব ছিছি করে, তখন এরাও ছিছি করে আস্তে আস্তে। সেক্রেটারি জেনারেল তিনি কথা বলেছেন খুব অন্যায় হয়েছে, দুজনকেই বলেছেন খুব অন্যায় হয়েছে, এটা না আমরা চাই না, আমরা চাই এরকম ঘটনা যেন আর না ঘটে। বিরাট কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে আমাদের বিদেশমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাকে ফোন করা হয়েছিল, তিনি বুঝিয়ে দিয়েছেন পহেলগাঁও হামলায় পাকিস্তান কতটা জড়িত, এবং তার প্রমাণ যে ভারতের কাছে আছে, এবং ভারত এই হামলাকারীদের খুঁজে বের করে যে পদক্ষেপ করবেই, শাস্তি দেবেই, এবং যারা এই হামলাকারীদের মদতদাতা তাদের বিরুদ্ধেও যে ভারত ব্যবস্থা নিতে এবার বদ্ধপরিকর, সেটা দেশের তরফে জয়শঙ্কর গুতেরেসকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সেও সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে, বলেছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলকে তিনি নাকি আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছেন ভারত যা যা বলছে সব মিথ্যে, ও কেউ একটা প্রমাণ করে দেখিয়ে দিক। বাকি কি আছে প্রমাণে? পহেলগাঁও হামলার সঙ্গে তার পাকিস্তান গলা ফাটিয়ে যতই চিৎকার করে বলুক যে তারা জড়িত নয়, সে বলার জায়গা কি আর আছে? মিথ্যে বললেই কি যাবতীয় পাপ ধুয়ে ফেলতে পারবে পাকিস্তান? এ তো একবার নয়, বারবার, সেই পুলওয়ামা থেকে শুরু, প্রত্যেকবার এই কাণ্ডটা তারা ঘটিয়েছে। উড়িতে ঘটিয়েছে, কারগিলে ঘটিয়েছে, আর সর্বশেষ এইবারেরটা ঘটিয়েছে। এর মাঝখানের যে যত যত সন্ত্রাসবাদী পাঠিয়ে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আঘাত এনেছে, সেইগুলো না ছেড়েই দিলাম। কটা লোকাবে ওরা, কটা অস্বীকার করবে? এত সোজা? দেখুন, কতগুলো বিষয় গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে যার জন্য পাকিস্তান এত চাপে। প্রথমত, ফেব্রুয়ারি মাসে যে ওই প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের কয়েকজন পাক অধিকৃত কাশ্মীরে গেছিল, এবং সেখানে ট্রেনিং ক্যাম্পে হামাসই যে জঙ্গিদের ট্রেনিং দিয়েছিল, এ তথ্য তো শুধু ভারত নয়, আমেরিকা এবং ইসরায়েলের কাছেও আছে। দ্বিতীয়ত, ওই হামলার পরেই পাকিস্তান যে কয়েকশো জঙ্গিকে ভারতে পাঠানোর জন্য ওই পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চিং প্যাডে পাঠিয়ে রেখেছিল, সেই তথ্যও তো শুধু আমাদের কাছে না, বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থার কাছে আছে। আজকের দিনে যখন স্যাটেলাইট ভিশন থাকে, তখন এই সমস্ত মুভমেন্ট লোকানো যায় নাকি? কোনো জায়গায় যদি এরকম শখানেক লোক জড়ো হয়, সে নজরে তো আসবেই। যেখানে যথাসময়ে দরকার হবে ভারত তথ্য প্রমাণ পেশ করে দেবে। এটা কিন্তু পাকিস্তানও জানে, তাও চোরের মায়ের বড় গলা না, তাই করছে। তৃতীয়ত, বৈসরণ হামলার সঙ্গে 2023-এ ইসরায়েলের 9টা পর্যটন কেন্দ্রে যে হামলা হয়েছিল, যেটা হামাস করেছিল, সেটার মিল আছে। এটা ভারতকে বলতে হয়নি, ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে। সেই বক্তব্যটাও তো আপনাদের আমরা শুনিয়েছি। এবার এত প্রমাণ যখন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন কিছুতেই যে মিথ্যে বলে পার পাওয়া যাবে না, এটা পাকিস্তানও বুঝতে পারছে। আর তাই পাকিস্তান প্রচণ্ড ঘাবড়ে গেছে। বিশ্বাস করুন, যত ঘাবড়াচ্ছে ততই মেহের আলীর মতো চিৎকার করে বলছে তফাৎ যাও, তফাৎ যাও। কারণ ভারত কাছে এলে কী হবে সেটা ভেবেই পাকিস্তানিদের হৃৎকম্প শুরু হয়ে গেছে। গতকাল 3 বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছেন। আর তারপরেই পাকিস্তানের মন্ত্রীরা কি বলতে শুরু করেছেন জানেন? এরে ভারত হামলা করলো বলে সবাই নিজেরাই টাইমলাইন দিয়ে দিচ্ছেন। কেউ বলছেন 24 ঘন্টার মধ্যে হামলা করবে, কেউ বলছেন 48 ঘন্টার মধ্যে হামলা করবে। ভেবে দেখুন, ভারত এখনও মার দেওয়াটা শুরু করেনি, শুধু মারবো করছে। আর পাকিস্তান
তারা মার খাওয়ার আগেই মারলো মারলো বলে চিৎকার করে প্রায় আধমরা হয়ে বসে রয়েছে। পুরো হীরক রাজ্যের কথা মনে পড়ে যাচ্ছেন তো, সে রাজসভাটার কথা মনে আছে? ভেবে দেখুন, হীরক রাজা সিংহাসনে বলছেন, বলো ঠিক কিনা? সভাসদরা মাথা নেড়ে বলছে ঠিক ঠিক। এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন ভারত মিথ্যা অভিযোগ করেছে। ব্যাস, তার মন্ত্রীরাও সুর মিলিয়ে বলতে শুরু করেছে ঠিক ঠিক। আমরাও তো বলছি ঠিক, এটাই তো হওয়ার কথা। জেসমিন দেশে যদাচার। পাকিস্তানের মন্ত্রী শান্ত্রীদের হাবভাব ওই হীরক রাজ্যের মন্ত্রীদের মতোই তো হবে, এটাই তো হওয়ার কথা। কারণ পাকিস্তান তো আস্ত একটা হীরক রাজ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেখানে সুস্থ চিন্তার পরিবেশ নেই, যেখানে না খেতে পেয়ে ভিক্ষাকেই পেশা হিসেবে বেছে নিতে হয় বেশিরভাগ মানুষ, সে দেশে গণতন্ত্র নেই বলে চারপাশ থেকে যে আওয়াজ উঠতে শুরু করবে সেটা যেরকম সত্যি, তেমনি যারা গণতন্ত্রের গলা চিপে রেখে দিয়েছে তারা যে একযোগে মিথ্যে বলবে এটাও তো সত্যি। দেখুন, ইতিমধ্যেই বালুচিস্তান থেকে বাল্টিস্তানে বিদ্রোহ শুরু হয়ে গেছে। মানে ভারত এখনো কিছু করেনি, কিন্তু নিজের দেশ সামলাতেই পাকিস্তান এখন নাজেহাল। ভারতের ক্ষতি করতে গিয়ে দেশটা নিজেরই টুকরো টুকরো হয়ে যাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে, জানেন তো। সেই দেশের তথ্যমন্ত্রী কি বললেন? বললেন বেবুনিয়াদ, অর্থাৎ প্রমাণ ছাড়াই ভারত নাকি সেনা অভিযান করতে চলেছে। দেখুন, ভারত কিছু করবেই, সেটা খুব পরিষ্কার। এটা তারাও জানেন, সমস্ত ভারতবাসী জানেন। কারণ গোটা দেশের সেন্টিমেন্ট যে জায়গায় পৌঁছে গেছে, সেই সেন্টিমেন্ট দেখে সরকারের পক্ষে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ মানুষের এই সেন্টিমেন্টের ওপরেই তো সরকারের স্থায়িত্ব নির্ভর করে। ফলে এই দায়বদ্ধতা থেকেই মানুষজনের এই মানসিকতার সঙ্গে সাযুজ্য রেখেই সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে। নিশ্চিতভাবেই সরকার সেটা নেবে, না নিয়ে তাদের কোনো উপায় নেই। যত সময় যাবে এই ব্যবস্থা নেওয়ার চাপটা বাড়তে থাকবে, এবং সেটা যে ওই সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের থেকে অন্য রকম কিছু হবে, হয়তো একটু বেশিই কিছু হবে, এটা পাকিস্তান বুঝতে পেরে গেছে। এবার প্রশ্ন হচ্ছে সেই ডোজটা কতটা করা হবে, এটা পাকিস্তান বুঝতে পারছে না। তাই আজ দূরবীনে চোখ রেখেছিল আমাদের পশ্চিমের প্রতিবেশীরা, নজর দিল্লিতে। সেখানে সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে, আপনারা জানেন, আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সব কটা খবর। এবং সত্যি কথা বলতে কি, ভারতে এরকম এই বৈঠকগুলো এর আগে উড়ির সময় হয়েছে। ফলে আমরা বুঝতে পারছিলাম যে কিছু না কিছু একটা হবে। একটার পর একটা হাই প্রোফাইল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রথমে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ছিল, সেখানে নরেন্দ্র মোদী কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। ভাবছেন তো যে এর মধ্যে অর্থমন্ত্রী কেন? দেখুন, যুদ্ধ হলে তার সব থেকে বড় প্রভাব পড়ে অর্থনীতিতে। প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা যেরকম গুরুত্বপূর্ণ, তেমনই তো এই অর্থমন্ত্রকের দায়িত্বও গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী জেনে নেওয়ার চেষ্টা করেছেন ভারত যদি এই মুহূর্তে যুদ্ধে যায় তাহলে তার প্রতিক্রিয়া দেশের অর্থনীতিতে কিভাবে পড়তে পারে, এবং অর্থমন্ত্রক অর্থাৎ আমাদের দেশ এই অর্থনৈতিক চাপ সামলানোর জন্য তৈরি কিনা। এরপর রাজনীতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়, সেখানে সব সিনিয়র মন্ত্রীরা ছিলেন। এবার সেই বৈঠকে যেরকম জনগণনার সঙ্গে সঙ্গে এবারই প্রথম জাতি গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে যে ওই পহেলগামে যেভাবে হত্যা করা হয়েছে জাত জেনে জেনে, তার একটা প্রভাব রয়েছে, সেটাকে তো অস্বীকার করা যাবে না। তেমনি এরপরে মন্ত্রিসভার যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে যে প্রত্যাঘাতের বিষয়ে কোনো ফাইনাল আলোচনা হয়নি, তারও তো গ্যারান্টি দিতে পারছি না। কারণ প্রত্যাঘাতের পরিকল্পনা না থাকলে ভারত কেন জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটিটা ঢেলে সাজালো? রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যাকে র বলে সবাই জানে, সেই রয়ের প্রাক্তন প্রধান অলোক যোশীকে কেন এই কমিটির বিশেষ দায়িত্ব দেওয়া হলো এই সময়? তার মানে ভারত কি সব দিক থেকে আটঘাট বেঁধে এগোতে চাইছে? এবার দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার করে দেওয়া দরকার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি বলেন জানেন?
তারা বলেন এই রকম যখন আট ঘাট বেঁধে কেউ এগোয় তখন দুটো বিষয় নিশ্চিত থাকতে পারে। এক, হয় সরাসরি যুদ্ধ ঘোষণাই করা হবে, অথবা এমন কিছু করা হবে যেটা যুদ্ধের দিকে যাবেই না। এর মাঝামাঝি কিছু হবে না। যুদ্ধ কোনো ঘোষণা করে হয় না, আপনাদের এটা বুঝতে হবে। যুদ্ধ আপনি কাউকে মারবেন, তাকে ঘোষণা করে মারবেন নাকি? সমস্ত ক্যাবিনেটের একটা সেকশন আছে যারা সিকিউরিটি নিয়ে আলোচনা করে, অন্য কেউ কিচ্ছু জানতে পারবে না। ভারতবর্ষে যে সরকার তার অধীনে থাকে সেনাবাহিনী, তাই সেই সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবে সরকার, এটা তো হওয়া উচিত। সেনাবাহিনীকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে, এটা সরকার তো নিজের দায়িত্ব বোঝা সরিয়ে সেনা ঘাড়ে চাপিয়ে দিল। এবার সেনা যদি বলে যে না দেরি হবে, তো বললো আমি তো কিছু করিনি, সেনারা বললো তাই। মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি। দেখুন, কৌশলগত কারণে এই পাকিস্তানকে ভারত ঠিক কখন শিক্ষা দেবে সেটা প্রকাশ না করলেও দিল্লির শরীরী ভাষাই বলছে আর বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে না। কারণ কেন্দ্রীয় সরকারও তো বুঝছে যত দেরি হবে ততই অধীর চৌধুরীর মতো এই বিরোধী নেতারা কেন্দ্রকে চাপে ফেলবেন। গোটা বিশ্বে যা খুশি হোক, রাজনীতি কখনো থেমে থাকতে পারে না, তাই না? তাই জন্যে আর কবে করে যারা ওই যুদ্ধ শুরু কবে হবে জানতে চাইছেন, যুদ্ধ চাইছেন, তাদের খুব বেশি হাপিত্তেশ করতে হবে না। একটা পরিষ্কার জিনিস তারা হয়তো বুঝে নিতে পারবেন, হয় এদিকে নয় ওদিকে। তেমনি পাকিস্তানকেও হাঁ করে আকাশের দিকে তাকিয়ে ভারতের প্রত্যাঘাতের অপেক্ষা করতে হবে না। দেখুন, বদলা যে হবে এটা দেওয়ালে লেখা হয়ে গেছে। তারপরেও আজ রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদীকে দুর্বল হলে হবে না, দেরি করলে চলবে না, পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে। এটা বলা মানে কি? মানে চাপটা আস্তে আস্তে নরেন্দ্র মোদীর ওপর এমনভাবে সবাই সমর্থনের ঢঙে বাড়িয়ে দিতে চাইছেন যে জবাবটা না দিয়ে প্রধানমন্ত্রী আর কোনো উপায় থাকবে না। जिन लोगों ने ये किया है, जो भी हैं, कहां भी हैं, they have to pay for this and they have to pay for it properly, not in some half-hearted way, ऐसे आलतू फालतू तरीके से नहीं। they have to pay for it properly कि इनको याद रहे कि हिंदुस्तान के साथ ये नहीं किया जा सकता है। नरेंद्र मोदी को एक्शन लेना है। he should not dilly-dally, he should not be in a confused state। কোন কথাটা নতুন বললেন রাহুল গান্ধী? সত্যি তো যা যা বলেছেন সেটা গোটা দেশের সেন্টিমেন্ট। বিরোধী নেতা হিসেবে বলেছেন খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে ওই যে একটু ছোট্ট একটা রাজনৈতিক ভাঁজ রেখে দিলেন। নরেন্দ্র মোদীকে ইতস্তত করলে হবে না, নরেন্দ্র মোদীকে দেরি করলেও হবে না। রাহুল গান্ধীর কি মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করাটা ছেলে খেলা? তার দল যে এত বছর দেশের সরকার চালিয়েছে, তার পরিবার যে এতদিন ধরে দেশের সরকারে নেতৃত্ব দিয়েছে, তার ঠাকুমা যেভাবে মানে পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছেন, সেই লেগাসি, সেই ঐতিহ্য রাহুলকে নিশ্চয়ই মাথায় রাখতে হবে। তিনি নিশ্চয়ই জানেন যে ওরম রে করে সবসময় ঝাঁপিয়ে পড়া যায় না। এটা তো পাড়ায় পাড়ায় মারপিট নয়। সকালে কেউ এসে আমার ঘরে ঢুকে আমাদের কাউকে একটা চড় মেরে গেছে বলে বিকেলবেলা হই হই করে তার পাড়ায় গিয়ে ঝাঁপিয়ে পড়লো, এরকম তো না। এটা যুদ্ধের বিষয় হচ্ছে। দেখুন, ভারত কেন রে করে ঝাঁপিয়ে পড়ছে না সেটা ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। এই যে পরপর উচ্চ পর্যায়ের বৈঠকগুলো হলো, এগুলো যদি গোপনে হতো তাহলে হয়তো আচমকা একটা ব্যবস্থা হয়ে যেত, কাউকে বুঝতে দেওয়া হতো না। কিন্তু এখন যেটা চলছে এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে। যখন বড় সড়োভাবে কেউ একটা কোনো রকম সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তে দেশের দশের উপর চাপ আসতে পারে, তার আগে সরকার এইভাবে সমস্ত দিক খতিয়ে দেখে। এই যে বলা হচ্ছে না, সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে সরকার, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সেনাকে। এই ফ্রি হ্যান্ড শব্দটা কেন বলা হচ্ছে জানেন? এই জন্য বলা হয়নি যে ভারতের নৌবাহিনী, এয়ারফোর্স, সেনাবাহিনী রে করে বা যে যার মতো করে পাকিস্তানে গিয়ে মেরে ধরে ওদের ঠান্ডা করে দিয়ে চলে আসবে ইচ্ছে মতো, ব্যাপারটা সেরকম না। ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে মানে এটা সামরিক পরিভাষায় তাদের বাছাই করতে বলা হয়েছে কোন পথে এগোলে, কিভাবে এগোলে পাকিস্তানকে সব থেকে সঠিকভাবে জবাব দেওয়া যায়। এবার এই সঠিক ভাবটা কি?
নিজের দেশের মিনিমাম ক্ষতি, পাকিস্তানের সর্বাধিক ক্ষতি, এবং তার ইম্প্যাক্ট, এই প্রভাব, ইম্প্যাক্ট শব্দটা সবথেকে জরুরি। এমন মাপের একটা জবাব দিতে হবে যার পরে পাকিস্তান আর ফের সাহস করবে না ভারতের ভেতর এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে। দেখুন, সরাসরি যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে দ্বিপাক্ষিক ক্ষয়ক্ষতি হবে, এটা সবাই জানেন, সবাই বোঝেন। হয়তো যুদ্ধ করতে করতে অনেকের মাথায় থাকছে না, কিন্তু এটাই বাস্তব। আর বায়ুসেনা যদি সরাসরি আঘাত হানে এবার, গতবারের বালাকোটের মতো তো আচমকার কিছু করা যাবে না। এখন যা বোঝা যাচ্ছে পাকিস্তানও তৈরি হয়ে বসে রয়েছে, ফলে বায়ুসেনা সরাসরি আঘাত হানলে যুদ্ধ ঠেকানো যাবে না, পুরোদস্তুর যুদ্ধই হবে। নৌসেনার ক্ষেত্রেও তাই। পড়ে রইল স্থলসেনা। এবার দেখুন, সেনাবাহিনীকে সারা বছরই, স্থলবাহিনীকে সারা বছরই সীমান্তে লড়তে হয়, এখনও লড়তে হচ্ছে। রোজ রাত্রেই পাকিস্তান দেখা যাবে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে, এখনও করছে। গুলি ছুটছে পাকিস্তান, যোগ্য জবাব দিচ্ছে ভারত। এবার পাকিস্তান নিজেদের কবর কি নিজেরাই করছে? এইটাই হচ্ছে আসল জায়গা। ইতিমধ্যেই সংঘর্ষ বিরোধী চুক্তি ভাঙার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলকে ধমকে দিয়েছেন আমাদের ডিজি মিলিটারি অপারেশনস। এটা কিন্তু অফিসিয়াল হয়ে গেল ব্যাপারটা। পাকিস্তান ওই আমাদের এখানে লোক পাঠিয়েছে, এখানে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। ওই একজন প্রাক্তন পাক কমান্ডো জঙ্গিদের মধ্যে ছিলেন যারা ওই পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালিয়েছে। এগুলো যদি কোথাও গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্য না হয়, এই বিষয়টা তো গ্রহণযোগ্য হতে বাধ্য। ভারত সতর্ক করেছিল, যুদ্ধবিরতি চুক্তি তোমরা ওখানে যে অস্ত্র সংবরণের বিষয়টা আছে সেটা কখনো ভঙ্গ করো না, কিন্তু পাকিস্তান শোনেনি, ক্রমাগত উস্কানি দিয়েছে, আমাদের সেনাদের ওপর আক্রমণ করেছে। এবারও যদি ভারত আক্রমণ করে তাহলে সেটা এলওসিতে উস্কানিমূলক কার্যকলাপের জবাব দিতে সে অধিকার ভারতের রয়েছে। সেটা আমাদের মিলিটারি অপারেশনসের ডিরেক্টর জেনারেল বলেও দিয়েছেন। দেখুন, ভারত যে আটঘাট বেঁধে এগোচ্ছে এবং একটা সুনির্দিষ্ট পদক্ষেপ করার জন্য এগোচ্ছে, যে পদক্ষেপে ভারত কোনো রকম হঠকারিতা থাকবে না, ভারতের নিজের ক্ষতি থাকবে না, প্রতিপক্ষের ক্ষতি শুধু হবে। এই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। সুতরাং বুঝতে পারছেন, এখন পর্যন্ত যা গোটা বিষয়টা এগোচ্ছে তাতে কিন্তু কোথাও গিয়ে এই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মনে হচ্ছে জমির থেকেই আক্রমণে যাওয়ার কথা হয়তো আমাদের সেনাবাহিনী ভাবছে, তাই পাকিস্তানের উস্কানির বিরুদ্ধে সুর চড়ানো হচ্ছে। এবার দেখুন, এরপরেও একটা বিষয় তো পরিষ্কার, ভারত কিভাবে জবাব দেবে সেটা ভারতই জানে, সেটা সেনাবাহিনী জানে, সেটা সর্বোচ্চ মহল জানে। সেটা এরকমভাবে, এগুলো প্রেডিকশন হচ্ছে, তো চলতে থাকবে। প্রত্যেকে নিজের নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী তাদের বক্তব্য রাখছেন, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু পাকিস্তান কীভাবে উস্কানি দিচ্ছে সেটা কারগিলে গিয়ে আমাদের TV9 বাংলার প্রতিনিধিরা দেখে এসছেন এবং আপনাদের দেখানোর জন্য সেটা আমরা তুলে ধরছি। হ্যাঁ, দেশের সুরক্ষার কথা মাথায় রেখেই তুলে ধরছি, কারণ এই মুহূর্তে দেশের সেনাবাহিনীর কৌশলগত কোনো অবস্থান আমরা আপনাদের দেখাতে পারবো না, টেলিভিশনের পর্দায় দেখাতে তো পারবোই না, কারণ পাকিস্তান এখন এখানকার সমস্ত চ্যানেলের ওপর হাঁ করে তাকিয়ে রয়েছে কিছু তথ্য পাওয়া যায় কিনা। কিন্তু কারগিল যুদ্ধের পর স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ ওই সেক্টরে পাকিস্তানের যে আবার পাখা গজিয়েছে সেই তথ্যটুকু আমরা আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন, ওই বাংলার চাষের ক্ষেতে যখন হাতি ঢোকে না, গ্রামবাসীরা তখন টিন পিটিয়ে বাজি ফাটিয়ে আওয়াজ করে তাদের তাড়াতে চায়। পাকিস্তানেরও মনে হচ্ছে সেই অবস্থা। ভারত আসছে এই আতঙ্কে সীমান্তের ওই ফরওয়ার্ড যে বাংকারগুলো তাদের ছিল সেগুলোকে খালি করে পতাকা নামিয়ে তারা পেছনে গিয়ে লুকিয়েছে, আর সেই লুকিয়ে লুকিয়ে এখন গুলিগোলা ছোড়া শুরু করেছে। তারা জানে এতে ভারতীয়দের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, এবং এটার মধ্যে কিন্তু উস্কানির থেকেও আতঙ্কটা বেশি কাজ করছে, ওটাই হল্লা পার্টির মতো। তারা চাইছে যেন এই আওয়াজ ঠাওয়াজ করে ভারতকে একটু যতটা দূরে রাখা যায়, এই একটা চেষ্টা আর কি।
এবার সেই চেষ্টা কতদিন সফল হবে আর কবে ভারত তাদের কান ধরে শিক্ষা দেবে, এখন তারই অপেক্ষা। আবারও চমকে দেওয়ার মতো খবর আসছে এই দ্রাস সেক্টরে। এই টাইগার হিলের সর্বশেষ শিখর জয়ের পরেই ভারতীয় সেনার কার্গিল যুদ্ধে জয় হাসিল হয়। এই টাইগার হিল এবং এপাশে টোলোলিং এর মাঝে যে জায়গা দেখা যাচ্ছে সেখান থেকেই আসছে চমকে দেওয়ার মতো খবর। শোনা যাচ্ছে সেই জায়গায় আবারও তৈরি হয়েছে পাক বাংকার। শুধুমাত্র পাক বাংকার নয়, সেই জায়গাতে আর্মি ইনস্টলেশনও রয়েছে। কার্গিল যুদ্ধের সময় চুক্তি হয়েছিল সেই জায়গা ফাঁকা করে দেবে পাকিস্তান, কিন্তু মিথ্যে কথা বলেছিল তারা বাংকার তৈরি করে মাটির তলায় সেই সময় অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। ফলত এই জায়গার দিকে এই মুহূর্তে আবারও প্রতি মুহূর্তে নজর রাখছে ভারতীয় সেনা। কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে কাজ করতে হয় তা এখানকার এই বিস্তীর্ণ পাহাড়ি বলে দিচ্ছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের ক্যামেরার নজরে যে জায়গাগুলি আসছে না তা হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে এই সাদা বরফের মধ্যেও সেই জায়গাতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা, এবং এখানেও রয়েছে আর্মি ইনস্টলেশন, কিন্তু যা আমরা কোনোভাবেই দায়িত্বশীলতার কারণে দেখাবো না। কিন্তু একটা কথাই আমরা বলছি, যখন সারা ভারত ক্ষোভে ফুঁসছে, যখন যুদ্ধের কথা বারবার ধরে বলা হচ্ছে, যখন নিরাপদ আশ্রয়ে আমরা আমাদের ড্রয়িং রুমে বসে টিভিতে সেই যুদ্ধের কথা শুনছি, তার প্রস্তুতির কথা শুনছি, তখন এই প্রতিকূল এবং চরম সম্পূর্ণ বৈপরীত্যে থাকা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনা আপনাদের রক্ষায় তৈরি রয়েছে। আর TV9 বাংলা আপনাদের জন্য সেই জায়গার ছবি তুলে নিয়ে আসছে। এই রাস্তা সেনাবাহিনীর চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেক দিন এই রাস্তা পরিষ্কার করে দেন, তারা বরফ রাস্তা থেকে সরিয়ে ঠিক এইভাবে তৈরি করে দেন। আচ্ছা, आप लोग रेगुलर क्लियर करते हो बर्फ? हाँ सर, हम रेगुलर। अभी हमारे ऊपर मशीन गया हुआ है सर। मशीन गया हुआ? हाँ सर, उधर साफ कर रहा है सर मशीन। अच्छा, हाँ सर। इस रास्ते में तो आर्मी भी चलता है? आर्मी भी चलता है सर। बर्फ साफ करने के बाद आर्मी भी चलता है। आर्मी भी चलता है। आप लोग बर्फ साफ करते हैं? हम जहाँ पत्थर आता है और जहाँ ये मिट्टी विट्टी आता है वो साफ करते हैं सर। उसके बाद आर्मी आते हैं? उसके बाद। যেভাবে ভারতীয় সেনা এই জায়গায় নিজের নিয়ন্ত্রণ, নিজের কবজা প্রত্যেকটা পাহাড় চূড়ায় চূড়ায় কায়েম করেছে, কোনো পরিস্থিতিতে, কোনো পরিবেশে, কোনো আপৎকালীন পরিস্থিতিতে এক কদম এগোনোর সাহস পাবে না পাকিস্তান সেনা। দেখুন, যে কাশ্মীরের মানুষকে হামলাকারী হিসেবে এদেশে একটা পরিচয় দিতে চায় পাকিস্তান, তাদের বলে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা, এবং ওরা ভারতের বিরুদ্ধে লড়ছেন, এটাই তো পাকিস্তান প্রচার করে। সেই কাশ্মীরের সাধারণ মানুষের ভূমিকা দেখলেন। কারগিলে যখন ওই পাকিস্তানি হানাদাররা প্রথম আশ্রয় নিয়েছিল, তখন এই সাধারণ মানুষই কিন্তু প্রথম সেনাবাহিনীকে জানিয়েছিল, আর তারপর থেকে তারা আমাদের সেনাবাহিনীর একটা বড় ভরসা। তারাই, এই মেষপালকরা, এখানকার সাধারণ মানুষরা, তারা এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নজর রাখেন। কোনো রকম পাক সেনার উস্কানিমূলক কোনো যদি তাদের পদক্ষেপ চোখে পড়ে, কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়ে, সঙ্গে সঙ্গে তারা আমাদের সেনাবাহিনীকে জানান। ভুল বললাম, নিজেদের সেনাবাহিনীকে জানান, কারণ এই দেশটা তাদের দেশ। আমাদের সেনাবাহিনী যাতে পাকিস্তানকে সহজে শিক্ষা দিতে পারে, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, প্রতিটা পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা তার ব্যবস্থা করেন। ওই সেনা কনভয়ের যাতায়াতে যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য রাস্তা থেকে বরফ সরিয়ে দিচ্ছেন, দেখলেন তো। লাইন অফ কন্ট্রোলের কাছে সেনাবাহিনীর ষষ্ঠেন্দ্রীয় হিসেবেই স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। এইসবই কিছুতেই জানো তো ইসলামাবাদের জাস্ট সহ্য হচ্ছে না। ভারত যে তাদের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিচ্ছে, একজোট আছে, ঐক্যবদ্ধ আছে, এটা হজম করতে পারছে না পাকিস্তান। তাই একদিকে যেরকম পাক জঙ্গি আর পাক সেনার উস্কানি চলছে, তেমনি পাকিস্তানের পার্লামেন্টের সদস্যরা তারাও প্রাণপণের চেষ্টা চালাচ্ছেন যত রকমভাবে ওই বাক্যব্যানে ভারতের ভেতরে যদি কিছু একটা গণ্ডগোল লাগানো যায়। এটাই একমাত্র, মানে একটা অদ্ভুত জাতি মশাই, অদ্ভুত একটা দেশ। উপর থেকে নিচ পর্যন্ত, সেনাবাহিনীর থেকে পার্লামেন্টেরিয়ান পর্যন্ত, প্রধানমন্ত্রীর থেকে একদম নিচের লোকটা পর্যন্ত
সববার একটাই চিন্তা, ধ্যান জ্ঞান চিন্তামণি ভারতের সর্বনাশ করো। এবং সেটা গিয়ে করার ক্ষমতা নেই, পেছন থেকে উস্কানি দিয়ে দিয়ে ভারতের ভেতরে একটুখানি এই ছোটো ছোটো ক্ষত তৈরি করো, ছোটো ছোটো গন্ডগোল লাগাও, দাঙ্গা লাগাও, হাঙ্গামা লাগাও, এই সমস্ত। কতটা নিম্ন শ্রেণীর একটা ভাবনা চিন্তা বলুন তো। ওই জাই খান নামে পাকিস্তানি সাংসদ কি বলেছেন জানেন? বলেছেন ভারতীয় সেনাবাহিনীর শিখ সৈনিকরা নাকি পাকিস্তানের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলবে না। মানে আমাদের এখানে হিন্দু মুসলিম করার চেষ্টাটা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান আমাদের সেনাবাহিনীর মধ্যে জাতপাতের বিভাজন তৈরি করতে চাইছে। এবার সেখানে শিখ ঠিক প্রত্যেককে হয়তো এরপর আলাদা করে বলবে এই পাহাড়িরা যুদ্ধ করতে চাইছে না, এমন একটা হিসেব দিয়ে দেবে কিছুদিন পর। দেখবেন ভারতের পুরো সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে নাকি লড়তে চাইছে না। পাগল না কি এরা? জানেই না যে ভারতীয় সেনার কোনো ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা সৈনিক, তারা ভারতীয়। একথা বিভিন্ন সময় আমাদের সেনাকর্তারা বলেছেন। তাও যদি তাদের একটুখানি কোথাও গিয়ে সংশয় থাকে, আমাদের এই বাংলার ছেলে এই কাশ্মীরের উধমপুরে পাক হানাদারদের সঙ্গে লড়াইয়ে শহীদ ঝন্টু আলী শেখের দাদার কথাটা শুনে নিন। তিনি নিজেও কিন্তু সেনা জওয়ান এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন কিভাবে একজন সেনা জওয়ান মরলে আর একজন সেনা জওয়ান এসে তার জায়গাটা নেয়, সে নিজের ভাই হলেও। ভারতের শিখ সম্প্রদায়ের একজনও বলেননি, সেনাদের কথা ছেড়েই দিন, কেউ বলেননি যে তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়বেন না। তারা নিজেরা ঠিক করে নিয়েছেন ওটা গুরু নানকের মাটি, সেই জন্য লড়বেন না। মানে এখন গুরু নানকের পেছনে গিয়ে লুকোচ্ছেন তারা, ভাবা যায়। তারপর ওই খালিস্তানি জঙ্গি পান্নুন, যে নিজে ভারতের ভয়ে একবার কানাডা একবার আমেরিকা বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, লুকিয়ে থাকে, সে নাকি আশ্বাস দিয়েছে শিখ সেনারা সীমান্ত পেরিয়ে আসবে না। পাগল না কি বলবেন? বিপদ বুঝে শুধু খালিস্তানি জঙ্গিদের আঁচলের তলায় লুকোচ্ছে না, সাধারণ মানুষকেও তো পাকিস্তান ঢাল করছে। দেখলেন তো ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের আম জনতা তার এক একজন নাকি সৈনিক হয়ে উঠবেন। আরে পেটে খাবার লাগবে তো আগে সেটা দিন, তারপর তো যুদ্ধের কথা বলবেন। 4 কোটি মানুষ, ওই কোটি কোটি মানুষ বললেন না, তাদের মধ্যে ওই 16 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষেরই পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। ভাবা যায় একটা দেশ কোন জায়গায় রয়েছে। আমি নিজে পাকিস্তানে গিয়ে দেখেছি, আমাদের এখানে আপনি সমাজের বিভিন্ন ভাগ দেখতে পাবেন, তাতে গরিব মানুষ যেরকম রয়েছেন, নিম্নবিত্ত, তারপর নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, সম্ভ্রান্ত, মানে অর্থকরী দিক থেকে যারা একটা ভালো জায়গায় রয়েছেন, এরকম বহু ভাগ রয়েছে আমাদের। ওদের ওখানে কিচ্ছু নেই, হয় উচ্চবিত্ত নয় একদম নিম্নবিত্ত, হয় সব নিয়ে বসে আছে চুরি চামারি করে, আরেক দলের কিচ্ছু নেই, তারা লড়বে। আর যাদের কিচ্ছু নেই সেই সংখ্যাটাই সব থেকে বেশি, তাদের নিয়ে লড়বে? তাদের খেপানোটা সহজ, তাকে সেনা বানানো কঠিন। এই জন্যই আজকে অনেকগুলো ছবি আসছিল, আপনাদের দেখাবো পরে। সব সেনারা নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওই যে 1200 অলরেডি পদত্যাগ করেছে, গণপদত্যাগ সেনাবাহিনীতে। যখন দেশ আক্রান্ত হতে চায় তখন সেনাবাহিনী আগে বুক চেতিয়ে বলে আমরা আছি, আপনারা নিশ্চিন্তে ঘুমন। আমাদের সেনারা তো তাই বলে। তো ঝন্টু শেখের দাদাও তাই বলে গেছিলেন, আমরা আছি, চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের ওপর ছেড়ে দিন। আর ওখানে সেনাবাহিনীর লোকেরা তারা পদত্যাগ করে, আরে পালাই আমরা। তারা আবার বড় বড় কথা বলে। দেখুন এই রকম একটা পরিস্থিতির যখন তৈরি হয়েছে, তখন আপনাদের দেখাচ্ছিলাম পাকিস্তানের সমস্ত বড় নেতা, সেনাকর্তা, তারা সমস্ত তাদের ঘর বাড়ি সব কিছু মানে এখান থেকে ছেড়ে বিদেশে গিয়ে বসে আছে। আর এই বক্তব্যগুলো এগুলো খড়কুটো হাতড়ানো হচ্ছে। আছে তাদের জন্য খড়কুটো আছে, অবশ্য বাংলাদেশ আছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যা বলেছেন আজ, তার একটাই অর্থ, ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশও জড়িয়ে পড়বে। এবার এটার মানে পাকিস্তান হয়তো মনে মনে ভেবে খুশি হবে, যাক বাংলাদেশে জড়িয়ে পড়বে মানে নিশ্চয়ই আমাদের সমর্থনে জড়াবে। আর ইউনুস হয়তো মনে মনে আতঙ্কে রয়েছেন, পাকিস্তান উচিত শিক্ষা পেলে তার রেশ আমার ওপরেও পড়বে না তো, আমাকেও কেউ শিক্ষা দিয়ে যাবে না তো। কোনটা যে আশ্বাস আর কোনটা যে আতঙ্ক, দুয়ের মধ্যে যে ফারাক আছে, দুটো দেশ বোধহয় জাস্ট জানে না। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব,
যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ, এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। দেখুন, মোহাম্মদ ইউনূসের এই কথাগুলো ফলাও করে প্রচার করেছে বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম। দেখে শুনে মনে হচ্ছে কি জানেন, তারাও ওই একই রকম বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মতোই ভয় পাচ্ছেন। ভারত এই উপমহাদেশ থেকে জঙ্গি নির্মূল করার পথে হাঁটলে তাদের কি হবে এই ভেবে সম্ভবত ইউনূসও এখন দু চোখের পাতা এক করতে পারছেন না। কারণ তারা তো জানেন তারা কি করেছেন, তারা তো জানেন যে বাংলাদেশের মাটিতেও জঙ্গি ঘাঁটি কিছু কম নেই। তারা তো জানেন কত জঙ্গিকে ইতিমধ্যেই এদেশে ঢুকিয়ে বসে আছে। তারা তো জানেন পাকিস্তানের সাথে ইদানিংকালে তার দহরম মহরম কেন, এই জঙ্গিদের তোল্লাই দেওয়ার জন্য। এবং ইউনূস জানেন এই জঙ্গিরাই তার সরকারের প্রাণভোমরা। কাজী নিজের দেশের মৌলবাদীদের বাঁচাতে ইউনূস সম্ভবত বাধ্য, আর কোনো অপশানও নেই, ওই যুদ্ধ লাগলে পাকিস্তানের শরিক হওয়া। এবার কিভাবে যুদ্ধে জড়াবে বাংলাদেশ? দেখুন, ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ মজবুত হয়েছে। জোর করে ভুলিয়ে দিয়েছেন মানুষজনকে কিভাবে ওই পাকিস্তান তাদের দেশের মা বোনেদের সর্বনাশ করেছিল, দেশের সমস্ত মেধাকে কচু কাটার মতো করে কেটে ফেলে দিয়েছিল, কত কত মানুষ প্রাণ দিয়েছিলেন, সব ভুলে গেছে। মাঝখান থেকেই পাকিস্তানিদের সাথে এখন তারা ভাই ভাই বলে গলা মেলাচ্ছে। দুদেশের মধ্যে আকাশ আর সমুদ্রপথে যোগাযোগ নতুন করে শুরু হয়েছে। পাকিস্তান থেকে জিনিসপত্র আমদানি করছে ঢাকা। এবার ভাবছেন তো পাকিস্তানের আছে কি যেটা আমদানি করছে? আছে একটাই জিনিস, সেটাই পাঠাচ্ছে বাংলাদেশ, সেটাই নিচ্ছে, জঙ্গি। এবং তার সঙ্গে হাতিয়ার টাতিয়ারও আসছে বলে শোনা যাচ্ছে। এই ঢাকায় ভাবুন, জিন্নার জন্মদিন সাড়ম্বরে পালিত হয়েছে, পাকিস্তানের গজল গায়কদের নিয়ে গিয়ে ঢাকায় অনুষ্ঠান করা হয়েছে, আর দুদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে গাঁট ছড়া বাঁধা হয়েছে। পাকিস্তানে দেখুন গোয়েন্দা কর্তা বা সেনাকর্তাদের এখন নাকি মাঝে মধ্যেই ওই ঢাকা বিমানবন্দরে দেখা যাচ্ছে। একটা যুদ্ধ খেলার শখ হচ্ছে ইউনূসের, সেটা এর আগেও যখন বলেছিলেন তখন মনে হয়েছিল তার মধ্যে একটা ব্যাপারটা কোথাও গিয়ে ওই দুদেশের বাহিনী যৌথ মহড়া দিচ্ছিল না, সেটা দেখি তার হয়তো মনে হয়েছিল বাহ যুদ্ধ খেলাটা তো বেশ, আমরা খেলতে পারি। একবারও ভেবেছেন লড়বেনটা কি নিয়ে? হাতে গোনা যুদ্ধ বিমান আর ওই কটা সৈন্য নিয়ে? ভাববেন তো তখন যে মুক্তিযুদ্ধে তো আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলাম, আর হারিয়েছিলেনটা কি করে সেটা ভেবে দেখেছেন? ভারত না থাকলে কি হতো সেটা ভেবে দেখেছেন? পাকিস্তানি সেনার কাছ থেকে ভাড়া করা হাতিয়ার নিয়ে লড়বেন? সেগুলো আসল সময় যে ধোঁকা দেবে না সেই গ্যারান্টি আছে তো? এমনিতেই পাকিস্তান চীনের অস্ত্রের ওপর নির্ভরশীল। এমনিতে জানেন তো চীনা জিনিসের, চীনা মালের কোনো গ্যারান্টি থাকে না, এটাও সেরকম ব্যাপার। এবার চীন আবার তার থেকে আবার এই ক্ষেত্রে আরও এক কাঠি এগিয়ে আছে। তাদের অস্ত্রশস্ত্র যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে তারা ব্যবহার করতে দিতে চাইছে না। আমেরিকাও আবার শর্ত দিয়ে রেখে দিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে পাকিস্তান ওই F-16 মতো যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না। তাহলে পাকিস্তান করবেটা কি? তাদের পক্ষে সম্ভব আমেরিকার এই মানে সতর্কবার্তাটাকে উড়িয়ে দেওয়া, কথা না শোনা? সাহস হবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন তিনি নাকি শুধু আমেরিকার মালিক নন, সারা দুনিয়ার মালিক। তার কথাতেই নাকি দুনিয়া চলে। এবার দেখুন, মেগালোম্যানিয়াক মানুষের জন্য এই ধরনের কথাবার্তা বলাটা খুব স্বাভাবিক। আমরা হাসতে পারি, পাকিস্তান পারবে? তাদের মনে মনে তো ধুকপুক করবে। তার কারণ ট্রাম্পকে হারানোর জন্য ইউনূস যেরকম চেষ্টা করেছিলেন ঠিক একইভাবে পাকিস্তানিদের মনের মধ্যে সেরকম আশা ছিল, এটা তো উড়িয়ে দেওয়া যাবে না। কারণ বাইডেন তাদের একটু নরম মনোভাব দেখাচ্ছিলেন তাদের জন্য। অবশ্য এদের কাউকেই বিশ্বাস করা যায় না, এই মেগালোম্যানিয়াকদের। সে রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছিলেন না, পদ ভাবে আমি দেব, হ্রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এখন এই কথাগুলো শুনে কে হাসছে
কে কাঁদবে সেগুলো ওই তিনিই জানেন। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। শুনলেন তো, দীঘার মন্দিরে কি কি আছে সেটা সবিস্তারে বলে দিলেন মুখ্যমন্ত্রী। যেটা বললেন না সেটা হচ্ছে পুরীর মন্দিরে যা যা আছে তার প্রায় সবটাই দীঘাতে আছে। প্রায়টা বললাম কেন? তার কারণ একটা জিনিস পুরীর মন্দিরে রয়েছে যেটা বলা হয় সেটা তিনি যথাযথ কারণেই এখানে আছে বলে দাবি করেননি। বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহের ভেতরে ব্রহ্মবস্তু রয়েছে। কেউ বলেন সেটা গৌতম বুদ্ধের দাঁত, কেউ বলেন সেটা শ্রীকৃষ্ণের হৃদয়। এবার সেই ব্রহ্মবস্তু দীঘার মন্দিরে কোথা থেকে জোগাড় হবে? তাই যা নেই তা না পাওয়াই থাক, যা আছে সেগুলো তো শুনলেন, মুখ্যমন্ত্রী বললেন, সেটাই বা কম কি। আজ দীঘায় বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হলো। পুরীর মন্দিরের তরফেও কিন্তু প্রতিনিধি ছিলেন দ্বৈতপতি রাজেশ দ্বৈতপতি। কিন্তু এসবের কারণে পুরীর মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের একটা তুল্যমূল্য আলোচনার জায়গাও কি তৈরি হয়ে গেল না? আরেকটা যুদ্ধ, দুই রাজ্যের যুদ্ধ, দুই তীর্থক্ষেত্রের যুদ্ধ, এবং সেই যুদ্ধের আবহটা তৈরি করে দিল কি রাজনীতি। পাকে চক্রে ভগবান ভূত হয়ে যান। রাজনীতির চক্রে যে কোথায় গিয়ে পড়েন সেটা আপনারাই বিচার করে দেখুন। দেখুন, পুরীর মন্দিরের প্রধান দ্বৈতপতি ভবানী দাস তিনি কিন্তু এ রাজ্যে আজকের দিনেই তিনি আরেক জায়গায় এসছিলেন, যে জায়গাটায় এই মুহূর্তে মনে করা যেতেই পারে যে দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে, যে উদ্বোধন ঘটছে, তারই পাল্টা শুভেন্দু অধিকারীর জন্য যে অনুষ্ঠান, সেখানে কাঁথিতে এসছিলেন এবং সেখানে এসে বলে গেছেন 4 ধামের অন্যতম পুরী ধাম, তার ধারে কাছে দীঘা কেন, দেশের অন্য কোনো জগন্নাথ মন্দিরই আসে না, পুরীর মন্দিরটাই আসল শ্রীক্ষেত্র। এবার তিনি নিজে দ্বৈতপতি হিসেবে এই দাবি করতেই পারেন, নিজেরটাকেই আসল বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকের দিনে এই দাবিটা তিনি এখানে এসে বলার সুযোগটা পেলেন কি রাজনীতির সৌজন্যে। রামেশ্বর, বদ্রীনারায়ণ, দ্বারিকা, জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম ଆଉ କୋଉଠି ହେଇପାରିବନି ଧାମ, ସବୁଠି ହବ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର। ଏଇଟା ଭୋଟ ବ୍ୟାଙ୍କକୁ ବଢେଇବା ପାଇଁ ଆମେ ଧାମର ଆଖ୍ୟା ଦଉଛେ। ଏଠି ଆମେ ସେ ଅହଙ୍କାର ମନରେ ଯଦି ରଖିକି କରିବା ତାହେଲେ ଆମେ କେବେ ବି ସଫଳ ହେଇପାରିବା ନାହିଁ। ଏଇ ବର୍ଷ ହିଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶେଷ ବର୍ଷ ହବ ଅଧର୍ମୀ ମାନଙ୍କର। এই তরক ধর্মর বিজয় সুনিশ্চিত হব। জগন্নাথ মন্দিরের এই সেবায়িত তার বক্তব্য শুনলেন, শুনে কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছিল না তিনি নিজের ধর্মক্ষেত্রের জন্য সওয়াল করছেন না রাজনৈতিক বক্তৃতা করছেন? যখন থেকে এই কথাগুলো শুনছি খালি সেই সমস্ত দোকানের কথা মনে পড়ছে যাদের সাইনবোর্ডে লেখা থাকে আমাদের কোনো শাখা নেই। দ্বৈতপতি ভবানী দাস তো সেই সাইনবোর্ডই ঝুলিয়ে দিলেন, পুরীর মন্দিরের কোনো শাখা নেই, কোনো বিকল্প নেই, এবং তার সঙ্গে তিনি রাজনীতি জুড়ে দিলেন।
এই মন্দির নাকি বাংলার মন্দির অহংকারের ফসল, ভোট ব্যাংকের রাজনীতির ফসল। শুরুতে আপনাদের যুদ্ধ যুদ্ধ আবহের কথা বলছিলাম না, পূর্ণতা পেল তো, 16 কলা পূর্ণ হলো। কারণ ভগবানে ভগবানে যুদ্ধ লাগিয়ে দিলেন, এক ভগবানকে নিয়ে যুদ্ধ লেগে গেল। ভাবুন তো, এরকম যুদ্ধ যুদ্ধ আবহ, এরকম যুদ্ধ, ঘরে যুদ্ধ, বাইরে যুদ্ধ, ভগবানের মালিকানা নিয়ে যুদ্ধ, ধর্মের মালিকানা নিয়ে যুদ্ধ, এত যুদ্ধ তো আগে দেখিনি। এত যুদ্ধ যার পাশে হচ্ছে যে কে হাল্লা, কে শুন্ডি, কে যুদ্ধ বলে লাফিয়ে উঠছে, সব গুলিয়ে যাচ্ছে। এই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্যের অতিথি ছিলেন কে? পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি। এবার এই যে বক্তব্যগুলো যখন ওখানে ভবানী দাস রাখছেন, বিরোধী দল নেতার সনাতনী সমাবেশে কাঁথিতে, যেটা আদালতের অনুমতি নিয়ে হচ্ছে, সেখানেও তো শুভেন্দু অধিকারী একটা জিনিসই প্রমাণ করতে চাইলেন, হিন্দু ধর্মটা তাদের, হিন্দু ভোট ব্যাংকটা তাদের। এখানে ওই সন্তোষ দত্তর মতো এটা আমার বলে কেউ যদি কাটতে আসে, তাহলে তারা যে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, সেটাই তো ওই এক দৈতাপতিকে দীঘায় যখন রাজ্য সরকার অতিথি করে নিয়ে গেছে, তখন পুরীর মন্দিরের প্রধান দৈতাপতিকে নিজের সমাবেশে অতিথি করে তাদের মোটামুটি ওই অভিশাপ দেওয়ানোর মতো করে বক্তব্য রেখে, এটাই শেষ বছর অধার্মিকদের জন্য, তিনি তো সেই কাজটাই করে দিলেন। শুধু একটাই প্রশ্ন, মন্দিরই তো তৈরি হয়েছে, মন্দির প্রতিষ্ঠাও তাহলে আজকাল অধর্ম হয়ে গেল। ভেদ ভুলে আমরা সবাই একটাই স্লোগান, জয় জগন্নাথ। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে। আজকে বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার একটা নতুন আর একটা দৃষ্টান্ত হলো দীঘা, যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, সরকার তার নিজের কাজে এতই ব্যর্থ হচ্ছে যে ফলে এখন এই সমস্ত বিষয়ের মধ্যে ঢুকছে। বাংলায় দেখে মনে হচ্ছে আর আমাদের কোনো কাজ টাজ নেই, আমরা শুধু এই করি, মন্দির কোথায় হবে, সনাতনী কোথায় হবে, সাম্প্রদায়িক বিভাজন কোথায় হবে। জবের থেকে রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে পড়েছে না, মানে ধর্মের ঘাড়ে রাজনীতি চেপেছে না রাজনীতির ঘাড়ে ধর্ম চেপেছে জানি না, কিন্তু একটা জিনিস আমরা বুঝে গেছি, রাজনীতিকরা ভাবছেন তারাই শেষ কথা। আর হাসছেন কে? অন্তর্যামী। এই অন্তর্যামীর টানেই কি আজ দীঘার মন্দির উদ্বোধনে গেছিলেন দিলীপ ঘোষ? চমকে গেলেন তো? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, গতকালও যিনি সরকারি খরচে মন্দির তৈরি হচ্ছে বলে রাজ্যের সমালোচনা করেছিলেন, আজ তিনি ওই মন্দিরের উদ্বোধনে চলে গেলেন। সত্যিই তো রাজনীতির এবং ধর্মের মিশেলে কোনটা যে মায়া, কোনটা যে বাস্তব, সব গুলিয়ে যায় না। দেখুন, দিলীপ ঘোষ শুধু যে মন্দির উদ্বোধনে গেলেন তা তো নয়, তাকে আলাদা করে রিসিভ করলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষরা। মানে দিলীপ ঘোষ যে স্পেশাল গেস্ট, সেটা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন সরকার আর শাসক দলের সদস্যরা। দেখুন, বিয়ে হলে যে কত কিছু বদলে যায়, এটা কিন্তু মানে লোকে বলে বিয়ের পর বদলে গেছিস। এবার বিজেপির লোকজন সেটা বলবেন কিনা আমরা জানি না, কিন্তু ব্যাপারটা তো প্রায় সেরকম হয়ে গেল, তাই না? একটাই তো প্রশ্ন পড়ে থাকলো, দিলীপ ঘোষের এই মন্দির সফর কি বিজেপি অন্তর থেকে মেনে নিতে পারবে, নাকি পথ রথ আর দেবতার কথা শুনে অন্তর্যামী যেরকম হাসেন, তেমনি দিলীপ ঘোষকে দেখে অলক্ষ্যে কেউ হাসছেন? দিলীপ ঘোষ বলছেন তার দল বারণ করলেও তিনি এই মন্দির উদ্বোধনে আসতেন, কারণ দেবতাকে নিয়ে নাকি কোনো লড়াই চলে না। ঠিকই বলেছেন, কারো পরোয়া না করেই তিনি দীঘায় চলে গেছেন। আচ্ছা, তাহলে এতদিন কিসের লড়াই হচ্ছিল? কেন জয় শ্রীরামের পাল্টা জয় জগন্নাথ স্লোগান আমদানি হলো রাজ্য রাজনীতিতে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কারণ যেখানে চাইলেও কোনো উত্তর পাওয়া যায় না, সেটার নামই তো রাজনীতি। নাহলে প্রার্থনা তো মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বারা সব জায়গায় হয়,
ধর্মে বিশ্বাস থাকে, ধর্মবিশ্বাস কথাটাই তো আছে, আর রাজনীতিতে ওই বিশ্বাস শব্দটাই তো নেই। এবার দিলীপ ঘোষ সেটাই কি আরেকবার বোঝালেন? আসলে দিলীপ ঘোষ ঠিক কি বোঝাতে চাইলেন বলুন তো? এটাই তো এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। তিনি কি শুভেন্দু অধিকারীকে কোনো বার্তা দিতে চাইলেন? দীঘার জগন্নাথ মন্দিরকে মন্দিরই বলতে চাননি দিলীপ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ সেটাকে মন্দির বলে সার্টিফাই করে দিলেন কি? তার কি মনে হচ্ছিল যে এইভাবে তৃণমূল সরকারের তত্ত্বাবধানে মন্দির তৈরি হচ্ছে বলে সেটাকে এরকমভাবে দুচ্ছাই করলে আসলে ধর্মের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে, বিজেপির একটা ধর্ম বিরোধী বলে একটা ইমেজ তৈরি হয়ে যেতে পারে। সেটা যাতে না হয়, বিজেপির যাতে একটা ছোঁয়া থাকে, সেই জন্যেই কি তিনি ওখানে গিয়ে হাজির হলেন, নাকি অন্য কোথাও নিজের হাতটা ছোঁয়াতে গেলেন? কোন বার্তাটা ঠিক? দেখুন, পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহের ভেতর যেরকম ব্রহ্মবস্তু আছে বলে শোনা যায়, তেমনি মানুষের ভেতরেও তো অদ্বৈতবাদ বলে ব্রহ্ম থাকে, সো অহম, আমি সেই। এবার সেই ব্রহ্মবস্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে কোথায় আছে? নিজের মধ্যে আছে না তার ব্রহ্মবস্তু অন্য কোথাও আছে? সেটা নিয়ে কি ধোঁয়াশা তৈরি করলেন দিলীপ ঘোষ? মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না, ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। ব্যক্তিগতভাবে কে কোথায় উপস্থিত হচ্ছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অন্তত আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে, অন্তত যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের হিন্দুদেরকে উদ্বাস্তু করেছেন, তার অনুষ্ঠানে অন্তত আমি পা দিতাম না। আমি ভগবানের কাছে এসেছি, এখানে পার্টি নাই। যারা বুঝতে পারবে না, ভগবান তাকে সুবুদ্ধি দিক। কারা হিন্দু হিন্দু বলে, কিন্তু কারা ভেজাল হিন্দু? দিলীপ বাবু আসল হিন্দু। আমার মতন দুষ্টু লোক যারা আছি আমরা একটু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছি, এবং কোন পথে যে উনি চলেছেন সেটারও খানিকটা আভাস পাচ্ছি। দেখুন, সবই তার কৃপা। ঈশ্বরের টানে কে যে কোথার থেকে কোথায় চলে যান সেটা ঈশ্বরও জানেন না, রাজনীতি জানে শুধু। আমরা শুধু অন্য একটা জিনিস জানি, জানেন তো, যে জিনিসগুলো মাঝে মধ্যে আমরা কার কৃপা, কার খেলা, কার লীলা আমরা বুঝি না, কিন্তু মনে হয় না হলেই হয়তো ভালো হতো। যখন গোটা রাজ্য জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মেতে রয়েছে, তখন তো এই বাংলাতেই আসা অনেকগুলো মানুষের প্রাণহানিও হলো। দেখুন, একটার সঙ্গে আরেকটা ঘটনার কোনো মিল নেই, এটা পরিষ্কার করে দিতে চাই, মেলাচ্ছি না, স্পষ্ট করে বলছি। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা, নিরীহ মানুষের প্রাণহানি, দুটো সম্পূর্ণ ভিন্ন ঘটনা। কিন্তু দুটো ঘটনাই সমানভাবে তো রাজ্যের মধ্যে উথাল পাথাল তৈরি করে দিচ্ছে। ওখানে রাজনীতিতে উথাল পাতাল হচ্ছে, আর এখানে আমাদের সাধারণ মানুষের ভাবনা চিন্তার জগতে। দেখুন, এতগুলো প্রাণ বিসর্জন, সেটা আজকের দিনে এড়িয়ে যাওয়া যাচ্ছে কি? একজন দুজন না, 15 জন মানুষ কলকাতা শহরের বুকে আগুনে পুড়ে দমবন্ধ হয়ে মারা গেলেন। আগুনটা লেগেছিল কাল রাতে, যার কয়েক ঘন্টা আগেই দীঘায় মহাযজ্ঞ হয়েছিল। কাকতালীয় হলেও এটা তো বাস্তব। আজ অক্ষয় তৃতীয়ার সকালে বাঙালি ঘুম থেকে উঠে পোড়া মৃতদেহের খবর পেল। শুভ দিনে এটাকে শুভ বলবেন? বাংলা অপেক্ষা করছিল জগন্নাথ ধাম উদ্বোধনের, প্রাণ প্রতিষ্ঠার, আর সকাল থেকে আসতে শুরু করলো একের পর এক মৃত্যুর খবর। দুপুরের মধ্যে সংখ্যাটা পৌঁছে গেল 15-তে। কাদের জন্যে হলো? নজরদারি ছিল কি? কেন বারবার কলকাতা শহরে একই ঘটনা ঘটে? কেন একই জায়গায় কিছু ঘটলে এইভাবে প্রাণহানি হয়? কেন নন্দরাম মার্কেটের মতো ঘটনা বারবার ওই অঞ্চলে ঘটে?
এবং সব থেকে বড় কথা, কেন বারবার ওই একই প্রশ্নগুলো ওঠে, অথচ জবাব কেউ চায় না, জবাব পায় না। রাতে যখন আগুন লেগেছিল তখন কেন আন্দাজই পাওয়া গেল না এতগুলো প্রাণহানি হতে পারে? খোদ মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গেছিলেন, তিনিও তো সম্ভবত আন্দাজ করতে পারেননি, নইলে এতটা রিল্যাক্সড তাকে দেখাতো না। নাকি সবাই রিল্যাক্সড হয়ে গেছিলেন এই ভেবে যে আজ একটা মহা উৎসবের দিন, এই দিনে কারুর টেন্সড হতে নেই। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।